শুরুতেই রয়েছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। গণভবন জয় করেছি, জাতীয় সংসদও জয় করব, এনসিপির পথসভায় নাহিদ ইসলাম। সংস্কার ছাড়া যেনতেন নির্বাচন চায় না জামায়াত বলে মন্তব্য ডক্টর শফিকুর রহমানের। বিএনপি সংসদে গিয়ে 2018 সালের নির্বাচনকে বৈধতা দিয়েছে দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। বিএনপি সংস্কার বিরোধী, এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার বললেন মির্জা ফখরুল। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে পরিবর্তনের প্রস্তুতি, বাছাই করা হচ্ছে ফিট লিস্ট। ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালালো ইসরায়েল। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের 250 সেনা নিহত, পাকিস্তান ভিত্তিক শামা টিভির প্রতিবেদন প্রকাশ। বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হলেও লঘুচাপ, হতে পারে ঝড় ও বৃষ্টি। এছাড়াও থাকছে জুলাইয়ের বিশেষ আয়োজন, ফিরে দেখা জুলাইয়ের সেই দিনগুলি। মূল সংবাদে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। রোববার রাতে রাজশাহীর সাহেববাজার বড় মসজিদের সামনে এনসিপি আয়োজিত এক পথসভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব। সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন হবে। নাহিদ ইসলাম আরও বলেন, কিন্তু তার আগে অবশ্যই সংস্কার ও বিচারের সুরাহা হতে হবে। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই, সংস্কার দেখতে চাই, নতুন সংবিধান দেখতে চাই। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান। এর আগে সন্ধ্যা 6টায় নগরের রেলগেট এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে পদযাত্রাটি নিউ মার্কেট, অলকারমোড়, গণকপাড়া, আলুপট্টি হয়ে সাহেববাজার 0 পয়েন্টের বড় মসজিদের সামনে এসে পথসভায় মিলিত হয়। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক ইমরান ইমন, রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোবাশ্বের আলী। পথসভা শেষে নগরের কনকপাড়া এলাকায় দলটির মহানগরের কার্যালয় উদ্বোধন করা হয়। শনিবার ফেনীতে আয়োজিত এক সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না। সংস্কার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সংস্কার ছাড়া যেন নির্বাচন করা যাবে না। আমাদের সন্তানদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেব না। তিনি আরও বলেন, আমাদের সন্তানেরা যে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। আমরা ন্যায়ের পক্ষে এবং জনগণের অধিকারের পক্ষে আছি। ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে মুছে না যাবে, ততদিন আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। সোমবার সন্ধ্যায় রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 2018 সালের নির্বাচনের ফলাফল সবাই প্রত্যাখ্যান করেছে, কিন্তু সেই নির্বাচনের পর গঠিত অবৈধ সংসদে বিএনপির 5-6 জন সদস্য গিয়ে 2022 সাল পর্যন্ত ছিল। তাদের এহেন কর্মকাণ্ড সেই সংসদকে বৈধতা দিয়েছিল। এমনকি 18 সালের নির্বাচনের আগে মির্জা ফখরুল পর্যন্ত গণভবনে গিয়েছিলেন শেখ হাসিনার কাছে, কিন্তু আমরা যাইনি, শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করিনি। তিনি আক্ষেপ করে বলেন, বিএনপি আজকে আমাদের বলে আওয়ামী লীগের দালাল, আমরা নাকি আওয়ামী লীগকে সহযোগিতা করেছি। এরপর বিএনপিকে কটাক্ষের সুরে তিনি বলেন, এত কিছুর পরও তারা আওয়ামী লীগের দালাল না, আর আমরা আওয়ামী লীগের দালাল হয়ে গেলাম। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় দলের রাজশাহী মহানগরের সভাপতি মাওলানা হোসেন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ হারুন নবী, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী, রাজশাহী জেলার সভাপতি মাওলানা মুর্শিদ আলম ফারুকি। রোববার বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সংস্কার বিরোধী, এটা একটা মহলের পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ, কিন্তু একটি মহল, একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে, যেগুলো সঠিক নয়। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস, এটা নিয়ে কোয়েশ্চেন করার কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছে বিএনপি।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছে সরকার। এর মধ্যে মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত জেলা প্রশাসক পর্যায়ে আগামী কিছুদিনের মধ্যে কিছু রদবদল হতে পারে। আর আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পর এ পদে ব্যাপক রদবদল হবে। এ লক্ষ্যে এখন যোগ্য কর্মকর্তা বাছাই বা ফিট লিস্ট করা হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া 21 জন ডিসিকে প্রত্যাহার করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যোগ্য কর্মকর্তা বাছাইয়ের কাজটি শেষ হলেই তাদের পরিবর্তন করা হতে পারে। আর বাছাইয়ের কাজটি শেষ হতে পারে এই মাসের মধ্যেই। যদিও সরকারের ভাষ্যমতে বদলি, পদায়ন ও পদোন্নতি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ, তবুও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বদলির সময় ও প্রেক্ষাপট স্পষ্টভাবে নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এখন পর্যন্ত যে আলোচনা আছে তাতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এমনটি ধরে নিয়েই প্রস্তুতির কাজ চলছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকার 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। আজ সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী IDF এ তথ্য জানায়। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে গত 1 মাসের মধ্যে ইয়েমেনে এটাই প্রথম ইসরায়েলি হামলা। IDF এর বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের হোদেইদা, হোসেইন, রাসিয়াসা ও সালফি বন্দরে হামলা চালানো হয়েছে। এছাড়া হামলা চালানো হয়েছে দেশটির রাসকান্তি বিদ্যুৎ কেন্দ্রেও। ইসরায়েলে হুতিদের একের পর এক আক্রমণের জবাবে ইয়েমেনে এসব হামলা চালানো হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহে ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে। এ কারণে পুরো শহর অন্ধকারে ডুবে গিয়েছে। অপরদিকে ইসরায়েলের সর্বশেষ হামলার পর হুতিদের সামরিক মুখপাত্র জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে উল্লেখযোগ্য পরিমাণে স্থানীয়ভাবে বানানো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে ইয়েমেন। রোববার পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে সংঘটিত ভারত-পাকিস্তান যুদ্ধে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে এবং অপারেশন সিন্দুর চলাকালে নিয়ন্ত্রণ রেখায় 250-এরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে অনাগ্রহ দেখাচ্ছে। ফলে অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মুখোমুখি হচ্ছে দেশটির সামরিক বাহিনী। এদিকে ভারত সরকার গোপনে 100 জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়। সামা টিভি আরও জানিয়েছে, পাঠানকোট ও উধমপুর বিমানঘাটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলেছেন। এদিকে ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধ পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকেরা। এছাড়াও প্রতিবেদনে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুস এর সফলতা দাবি ও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্য উঠে এসেছে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের 7 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এজন্য সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার অধিদপ্তরের তথ্যমতে আজ দুপুর 1টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় সমুদ্র উপকূলীয় এবং নদী বন্দরের মাছ ধরার ট্রলার সহ হালকা থেকে মাঝারি আকারের জলযানকে তীরে থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। ফিরে দেখা জুলাইয়ের সেই দিনগুলি দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে 2024 সালের 6 জুলাই বা আজকের এই দিনটি। গত বছরের আজকের এই দিনে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বাতিলের দাবিতে রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দিয়ে সড়ক মহাসড়ক অবরোধ করেছিলেন। মূলত 5 জুলাই শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীরা সাফ জানিয়েছিলেন যে কোটা বাতিল সহ 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণীকক্ষে ফিরবেন না। যার ধারাবাহিকতায় পরদিন 6 জুলাই দেশ জুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ধর্মঘট পালিত হয়। এদিন রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, মিরপুর রোড, বাংলা মোটর, মিন্টু রোড, ঢাকা আরিচা এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কয়েক ঘন্টার জন্য অচল হয়ে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা রাস্তায় নেমে মিছিল, পদযাত্রা ও মানববন্ধনে অংশগ্রহণ নিয়েছিলেন। তবে আন্দোলনের পথে বাধাও এসেছিল। প্রথমত বিক্ষোভ
বিক্ষোভ নিয়ন্ত্রণে শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা, দ্বিতীয়ত ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যানার ছিঁড়ে ফেলা, হলগুলোতে আন্দোলনকারীদের বাধা দেওয়া, আন্দোলনে অংশ না নিতে নানা ধরনের ভীতি প্রদর্শন করা। 6 জুলাইয়ের সেই কর্মসূচি শিক্ষা, রাজনীতি ও রাষ্ট্রের সঙ্গে এদেশের তরুণদের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল। বাংলা ব্লকেড শুধু একটি অবরোধ কর্মসূচি ছিল না, তা হয়ে উঠেছিল তারুণ্যের বিদ্রোহের প্রতীক। নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।